কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন কাহনের নতুন গল্প আসে শনিবারের রাত 9:30টায়। কিন্তু যেহেতু আজ নববর্ষের প্রথম দিন, তাই আমরা ভাবলাম আপনাদের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এলে কেমন হয়। তাই আজ আপনারা কাহনে শুনবেন অভিক অর্জুন দত্তের একটা অন্যরকম প্রেমের গল্প, চণ্ডালিকা। অভিকদার লেখার সাথে আপনারা পরিচিত। অভিকদার ব্লু ফ্লাওয়ার সিরিজ, বাজ সিরিজ কাহনে আপনারা শুনেছেন। এছাড়াও যখন এসেছিলে, নিপাদের বাড়ি, বিশ্বাসঘাতকের সন্ধানে, হৃদয়ের পদ্মবনে, অপারেশন ব্লু উইংস পাঠক মহলে বেশ জনপ্রিয়। তাহলে আর বেশি দেরি করব না, শুধু যেতে যেতে একটা কথা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আর হ্যাঁ, আজকের গল্পে এমন কিছু উপাদান রয়েছে বা ভাষার প্রয়োগ রয়েছে যা মূলত প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য। আমরা বিপ দিয়ে দিয়েছি, তাও একবার বলে রাখলাম জাস্ট। শুরু হচ্ছে অভিক অর্জুন দত্তের চণ্ডালিকা। আর হ্যাঁ, সিগারেট খাবেন না কিন্তু। সিগারেট খেলে ক্যান্সার সহ আরো অনেক রোগ হয়। আজ নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। আজ থেকেই ছেড়ে দিন সিগারেট খাওয়াটা, এবার ছেড়েই দিন। কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। ওই মেয়েটাকে দেখছিস? থার্ড বেঞ্চ, কর্নার। সায়নের কথায় দেখলাম মেয়েটাকে। সাধারণ চেহারা, চোখ দুটো বেশ সুন্দর। মাথা নাড়লাম। হ্যাঁ, কি কেস, ছক করবি? দুর্বল, কে ছক করবে এর সাথে? মানে সমস্যা কোথায়? সমস্যা কি বলছিস? বড় সমস্যা আছে। মেয়েটার পানু আছে মার্কেটে। চমকে উঠলাম সায়নের কথা শুনে। বলিস কি? হ্যাঁ রে ভাই, ওই যে আসানসোলের একটা কেস বেরিয়েছিল না, এটা সেইটা। আমি আসানসোলের কোনো কেসের ব্যাপারেই শুনিনি কিছু। সায়নকে বললাম, দেখাতে পারবি? হ্যাঁ দাঁড়া না, এসএস এর ক্লাসটা শেষ হলেই দেখাচ্ছি ক্যান্টিনে গিয়ে। দেখ কাকা, কি কলেজে ভর্তি হলাম, ক্লাসে সানি লিওনি পড়বে। আমি মাথা নাড়লাম ওর কথা শুনে। এসএস এসে গিয়েছিলেন, কিন্তু এসএস কি বলছিল কানে ঢুকছিল না। আর চোখে একবার দেখে নিলাম মেয়েটার দিকে। কই, সানি লিওন কেন? দিব্যি পাড়ার মেয়েদের মতোই তো দেখতে। আমাদের সাথে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। কেউ তো আগে কিছু বলেনি। অবশ্য আমি ভর্তি হয়ে বেড়াতে চলে গেছিলাম। প্রায় 15 দিন পর কলেজে এসেছি। বেশ কিছু নোটসও ওর তার থেকে জোগাড় করতে হয়েছে। আজ জয়েন করলাম, আর সায়ন আজই ব্রেকিং নিউজটা দিয়ে দিল। আনন্দী পাল নাম। দেখেও নিলাম সায়নের মোবাইল থেকে। বেশি কিছু না, ওই স্নান করতে গিয়ে জামা টামা খুলে আবার পড়ছে, কেউ লুকোনো ক্যামেরায় তুলছে। দেখে কেন জানি না খুব একটা খুশি হতে পারলাম না। একজন স্নান করছে, সেটা ভিডিও করে তুলে বাজারে ছড়িয়ে দেওয়ার মধ্যে বিরাট কিছু কৃতিত্ব আছে কি? সায়নকে বললাম, ক্লাসের সবাই জানে নিশ্চয়ই? কে জানে, আমি কাউকে কিছু বলিনি, শুধু তোকেই বললাম। আবিষ্কারটা করেছি গত পরশু। ও তো পরশুই ভর্তি হয়েছে, সবে ক্লাস শুরু হয়েছে। স্যারের থেকে পারমিশন নিয়ে দেখলাম পেছনে গিয়ে বসলো। দেখেই কেমন একটা চেনা চেনা লাগলো। তুই তো জানিসই এসব ব্যাপারে আমার বিরাট জ্ঞান। বাড়ি গিয়ে কয়েকটা কালেকশন দেখেই বুঝলাম এই সেই কেস। বিরাট জ্ঞান, হ্যাঁ তা আছে।
সায়ন আর আমি ক্লাস 5 থেকে একসাথে পড়ি। মালটার পেছন ক্লাস 7 থেকেই পাকা আমের মতো পাকা। কত রকম ভুলভাল ভিডিও যে ওর হার্ড ডিস্কে আছে তা ভগাদাই জানে। নতুন কালেকশন, পুরনো কালেকশন সব হাতের মুঠোয় মালটার। ভিনটেজ নীল ছবিও জোগাড় করে আনে। কোথায় 1960 সালে কেমন কি হতো সেই সব একবার জোগাড় করে এনেছিল। নিজেই গর্ব করে বলে, আমার এমন কালেকশন মরার পরে কলকাতা মিউজিয়ামের থেকেও মনে হয় বেশি কিছু রেখে যেতে পারবো পরবর্তী প্রজন্মের জন্য। আমি বেশ কয়েকবার ভিডিওটা দেখলাম, তারপর সায়নকে বললাম, ভাই এটা ডিলিট করবি, কেমন একটা অস্বস্তি হচ্ছে, ক্লাস করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। সায়ন আমার দিকে দাঁত মুখ খিচিয়ে তেড়ে এলো। এই পাগলা নাকি তুই? এসব অলক্ষণে কথা খবরদার মুখে মানবি না। আমি কিছু বললাম না, কিন্তু ঠিক করলাম সায়নের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঠিক ডিলিট করে দেব ভিডিওটা। সায়নকে দেখে মনে হচ্ছিল কেউ মারা গেছে, কিংবা কোনো সাবজেক্টে ফেল করে ইয়ার ল্যাগ খেয়েছে। আমার দিকে অনেকক্ষণ করুণ চোখে তাকিয়ে বলল, ভাই এটা তুই করতে পারলি? একবারও ভাবলি না কি করছিস? আমি নির্লিপ্তভাবে তন্দুরি রুটি আর আলুর দম সাঁটাতে সাঁটাতে বললাম, কেন ভাববো না ভাই, আমার যেটা ঠিক লেগেছে সেটাই করেছি। তোর তো নিশ্চয়ই ব্যাকআপ আছে, কিংবা সাইটে পেয়ে যাবি তো। সায়ন মাথা ছাপড়াতে ছাপড়াতে বলল, না ভাই না, এটা কোথাও ছিল না, আমার ল্যাপিতেই ছিল। জাস্ট 2 দিন হলো সেটা ফরম্যাট করেছিলাম এই মোবাইলে কয়েকটা ছোট ফাইল ব্যাকআপ রেখে। বড়গুলো সব এক্সটার্নাল হার্ড ডিস্কে রেখে দিয়েছিলাম। ইস রে, কি করলি! ক্লাসে সকালে দেখে রাতে একবার করে দেখতাম, আর কোনো কিছু দেখারই প্রয়োজন পড়তো না। ভাই ভাই এটা তুই কি করলি ভাই রে? আমি মনে মনে ভাবছিলাম বাঁচা গেল। মুখে বললাম, আরে ব্যাপারটা তা না, মানে আমি ভেবেছিলাম তুই হয়তো ব্যাকআপ রেখেছিস আর কলেজে এলেই তো দেখাতে বসতিস। ভিডিওটা খুব ডিস্টার্বিং আমার কাছে, তাই ডিলিট করে দিলাম। সায়ন আরও বেশ খানিক্ষণ মাথা চাপড়ালো, তারপর আমার অ্যাসাইনমেন্টটা থেকে টোকা শুরু করলো। একবার করে টোকে আর মাথা চাপড়ায়। হায় হায়, এটা কি করলি তুই ভাই? আমি ওকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েও খুশি করতে না পেরে শেষে 25 টাকা খসিয়ে একটা আইসক্রিম কিনে দিলাম। তাতেও গাইগুই করছিল। তারপর তেড়ে খান কত গালাগাল দেওয়ার পর দেখা গেল বাসাধন ঠান্ডা হলো। 6 মাস পরে সব কলেজেরই নিয়ম, দক্ষ ব্যাটসম্যানের মতো সবাই প্রথম দিকে দেখে খেলে টেলে ধীরে ধীরে রিলেশনশিপের দিকে ঝুঁকে যায়। সেটা সিনিয়র জুনিয়র হোক কিংবা নিজেদের ক্লাসের। মেয়েরা খুব বেশি ফাঁকা থাকে না, আর সুন্দরী হলে তো কথাই নেই। আমি আর সায়ন তো বরাবরের খেলানে, আমরা ওই দেখেই খেলে যেতে লাগলাম, কিন্তু কাউকে জোগাড় করে উঠতে পারলাম না শেষ তাক। কিন্তু আমাদের চমক দিল যে ঘটনাটা, সেটা হলো আনন্দের একটা বয়ফ্রেন্ড হয়ে গেল, সিনিয়র কুণালদা। কুণালদা ছেলে ভালো, পড়াশোনায় খুবই ভালো, আমাদের শুরুতে নোটস ইত্যাদি দিয়ে হেল্পও করতো। কিন্তু সেই কুণালদা যখন আনন্দকে নিয়ে ক্যান্টিন ইত্যাদিতে যাওয়া শুরু করলো, সায়ন একটা বিকট হাইলি সাসপিশিয়াস মুখ নিয়ে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। আমি কিছুই বলছি না দেখে শেষে নিজেই মরিয়া হয়ে বলল, এটা কি হলো ভাই? ভালো ছেলেটা তো মারা গেল পুরো। ও তো জানেই না মিয়া খালিফাকে জিএফ বানিয়েছে। আরে অদ্ভুত তো, তুই এমনভাবে কথা বলছিস যেন মেয়েটা এইসবই করে বেড়ায়। দেখ, ভালো করে খবর নিলে হয়তো দেখা যাবে ওটা ওই মেয়েটার ছিলই না। তুই শিওর ওই মেয়েটাই সেই মেয়েটা? সায়ন অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, ড্যামরামো হচ্ছে, তুমি দেখোনি? পরিষ্কার দেখা গেছে ভিডিওটাতে এই সেই মেয়ে। আমি গেলাম কুণালদাকে সাবধান করতে। সায়ন হন হন করে হাঁটা লাগালো। আমি কোনো মতে ওকে জড়িয়ে ধরে আটকালাম। চারদিকের পাবলিক এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছিল যেন আমরা গে কাপল। কিন্তু সেটা ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল সায়নকে আটকানো। ওকে আবার বোঝালাম, আরে দেখ ভাই, যে যা করছে করতে দে না। পরের ছেলে পরমানন্দ, যত পাড়ায় তত আনন্দ। তুই কেন বলতো খামোখা টেনশন নিচ্ছিস? সায়ন বারবার মাথা নাড়তে নাড়তে বলতে লাগলো, এটা ঠিক হলো না ভাই, যাই বলিস, খুব বাজে কাজ হয়ে গেল। পিঙ্কুদা এলে মনটা ভালো হয়ে যেত ছোট্ট তিন্নির। পিঙ্কুদা ক্লাসে ফার্স্ট হয়, পড়াশোনায় দারুণ, আবার কি সুন্দর আবৃত্তি করে। আবৃত্তি করার সময় পিঙ্কুদার চেহারা একেবারে চেঞ্জ হয়ে যায়।
তিন্নি কিংবা পাপ্পা সবাইকে অবশ্য সব সময় শুনে যেতে হতো বাবা মার কাছ থেকে। দেখ দেখ, পিঙ্কুকে দেখে শেখ, ওর মতো হতে পারিস না। তিন্নি ভাবতো সে কি করে পিঙ্কুদার মতো হবে, ওরকম হওয়া সম্ভব নাকি? পিঙ্কুদা ওই একজনই মাসির ছেলে, তাই সেই ছোটবেলা থেকেই পিঙ্কুদাকে ভাই ফোঁটা দেয় সে। পিঙ্কুদাকে প্রায়ই মাসি তাদের বাড়ি রেখে যেত। মাসি কলকাতায় কাজ করে, মেশো দিল্লি অফিসে থাকে। পিঙ্কুদা তাদের পাড়ার ছেলেদের সঙ্গেই খেলতো, তাদের বাড়ির ছেলের মতোই থাকতো। তিন্নির যখন ক্লাস 6, তখন হঠাৎ করে একদিন তার ভীষণ শরীর খারাপ হলো। মা অনেক কিছু বোঝালো তাকে, তার শরীরটা আর আগের মতো রইল না। নিজেকে নিজেই ভয় পেতে শুরু করলো সে। আগে পিঙ্কুদার ঘাড়ে কাঁধে উঠে খেলতো কোনো রকম দ্বিধা ছাড়াই। এই ঘটনার পর থেকে সেসবের কথা ভাবতেই পারল না সে। আর পিঙ্কুদাও যেন এই সময় থেকেই কেমন অন্যরকম হয়ে গেল। আগে ঘাড়ে উঠলে বা জড়িয়ে ধরলে কেমন বিরক্ত বোধ করত, আর এই পরিবর্তনের পরে যেন তাকে আদর করার মাত্রাটা হঠাৎই বাড়িয়ে দিতে শুরু করলো। যেটা এতদিন সে করত, এখন সেটা পিঙ্কুদা করা শুরু করলো। বাড়িতে কেউ না থাকলেই জড়িয়ে ধরা, নানা অছিলায় পিঠে হাত দেওয়া বেড়ে যেতে লাগলো পিঙ্কুদার। তিন্নির প্রবল অস্বস্তি হতো। এদিকে কাউকে বলতেও পারতো না যে পিঙ্কুদা এরম করে। বিশেষ করে তাদের বাড়িতে কিংবা তাদের আত্মীয় স্বজনের কাছে পিঙ্কুদার যেরকম ইমেজ, তিন্নি ভয় পেত তাকেই হয়তো সবাই মিথ্যেবাদী বলবে। আগে দুপুরগুলোতে পাপ্পা খেলতে বেরোলে পাপ্পার সাথে পিঙ্কুদা বেরিয়ে যেত, কিন্তু এই সময় দেখা গেল পাপ্পা বেরোলো কিন্তু পিঙ্কুদা ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকত। তারপরেই তাকে নানা অছিলায় ছুঁতে শুরু করত। সে যখন ক্লাস 8, শেষমেশ না থাকতে পেরে মাকে বলল। মা শুনেই কিছু একটা করেছিল যেটা তিন্নির এখন আর মনে নেই। তবে তারপর থেকে পিঙ্কুদা তাদের বাড়িতে চলে গিয়েছিল। যাওয়ার আগে তার দিকে রহস্যময় দৃষ্টিতে হেসেছিল, যে দৃষ্টিটা তিন্নি কোনোদিন ভুলতে পারবে না। সে যখন ক্লাস 11, তাদের এক দূর সম্পর্কের মাসির বিয়েতে পিঙ্কুদা সেই কাণ্ডটা করেছিল। কিভাবে তার চেঞ্জ করার ভিডিওটা তুলে ফেলেছিল, তারপর তাকে কোনায় নিয়ে গিয়ে বলেছিল, কিরে, একটা জিনিস আছে, দেখবি নাকি? তিন্নি ভেবেছিল মজার কিছু হবে। এই কয়েক বছরে সে পুরনো সব কথা ভুলেও গেছিল। পিঙ্কুদার দেখানো ভিডিওটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়। সে হাতে পায়ে ধরেছিল পিঙ্কুদার, কিন্তু পিঙ্কুদা শোনেনি, বাজারে ছেড়ে দেয় সেই ভিডিও। অনেক কিছু করে তার বাবা কোনো মতে ধামাচাপা দিতে পেরেছিল সেই সব, কিন্তু এর ফলে যেটা হলো, উচ্চ মাধ্যমিকের আগেই আসানসোল ছেড়ে উড়িষ্যা তার পিসির কাছে চলে যেতে হয়েছিল তাকে। কিন্তু কপালে থাকলে যা হয়, উড়িষ্যায় পিসির ট্রান্সফার হয়ে গেল তার কলেজে ভর্তি হওয়ার সময়। আর হলো তো হলো সেই কলকাতাতেই, যেখানে এখন পিঙ্কুদা চাকরি করে। এন্ড অফ ফ্ল্যাশব্যাক, ব্যাক টু বর্তমান। সায়ন আজকাল পড়াশোনায় মন দিয়েছে। বলছে বাড়িতে নাকি বাপের কাছে বিরাট কেস খেয়েছে। ওদের বাবার অফিসে কম্পিউটার শেখাচ্ছিল, সেটাও জানতো না। বাবাকে দিব্যি কায়দা করে ঘ্যামেছিল। একদিন ও যখন ছিল না, তখন ওর বাবা চুপচাপ ওর কম্পিউটার খুলে সব বাজে ভিডিওর ফোল্ডার খুলে ভিডিওগুলো পজ করে রেখে ওর ঘরে বসেছিল। সায়ন স্বপ্নেও ভাবেনি তার বাবা এত কিছু জানে, তাই কোনো রকম হিডেন ফাইল বা পাসওয়ার্ডও রাখতো না মেশিনে। দিব্যি ঘরে গান করতে করতে ঢুকে দেখছে বাপ ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে আছে। তারপর কি হতো সেসব আর আমায় বলেনি। জিজ্ঞেস করলেই মুখটা করুণ করে বলে, কি আর বলবো ভাই, সে সব ইতিহাস। আর ইতিহাস পড়ে এসএসসিতে চাকরি পাওয়া ছাড়া পৃথিবীতে কোন লোকটার কি উপকার হয়েছে বল দেখি। স্মার্টফোন পাল্টে ওর বাবা ওকে একটা নোকিয়া 108 কিনে দিয়েছে, যাতে ফোন করা আর ফোন ধরা ছাড়া আর কিছুই করা যায় না। অবশ্য আমাকে মাঝে মাঝেই চমকাতে ছাড়ে না ও। কুণালদা আনন্দীকে নিয়ে ঘুরলেই কুণালদার সাথে কথা বলতে যায়, আর আমি যাই ওকে আটকাতে। কুণালদাকে তো একদিন গিয়ে বলেই দিয়েছিল। কুণালদা কেমন আছো? কুণালদা আর আনন্দী তখন আমাদের দেখে। কুণালদা হয়তো বলল, ভালো আছি রে। এদিকে আমার হার্টবিট বাড়তে থাকে। এই বুঝি পাগলাটা বেফাস কিছু বলে দেয়। কিন্তু মালটা ঠিক কোনো নোটস লাগবে কিংবা এই সাবজেক্টের জন্য কি বই পড়বে এসব ভাটবকে চলে আসে। ততক্ষণে অবশ্য আমার হার্ট অ্যাটাকের অবস্থা চলে আসে। যখন কুণালদারা চলে যায় তখন আবার সুস্থ হই আমি। তবে আমি জানি সায়ন আর যাই করুক আমাকে জিজ্ঞেস না করে ও কিছু করবে না।
এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটল। সায়ন সেদিন কলেজে আসেন। কোথায় নাকি ওর বাবা ওকে নিয়ে যাবে কী সব বলেছিল, আমার মাথায় ঢোকেনি। আমি লাইব্রেরিতে বসে আছি একা একা, আর আনন্দী এলো, আমার পাশেই বসলো। আমি আর চোখে ওকে দেখে হাসলাম। আনন্দী বলল, এই তোর সাথে যে ছেলেটা সবসময় থাকে সে কোথায় রে? সে আসেনি আজ, সত্যি রেয়ার ঘটনা। বাই দ্য ওয়ে, তোর সাথে যে ছেলেটা সবসময় থাকে সেই বা কোথায়? সেও আজ আসেনি। আচ্ছা, কিছু মনে করিস না, আমার না বিএসএনএল এর কানেকশন, একটা 2 মিনিটের কথা বলতে গেলে ফোনে 10 মিনিট লেগে যাচ্ছে। আমাকে তোর ফোনটা একটু দিবি রে? হ্যাঁ, শিওর। আনন্দী ফোনটা নিয়ে লাইব্রেরির বাইরে গেল। আমি অবশ্য তখন দেখিনি ও কোথায় ফোন করেছে, ভেবেছিলাম কুণাল দাকেই করেছে হয়তো। রাত্রে বাড়িতে তখন সারেগামাপা হচ্ছে, বাবা মা সবাই টিভির ঘরে। আমিও দিব্যি আমাদের কলেজের সব মেয়েদের হার্টথ্রব দুর্নিবারের গান শুনছি আর ভেতরে ভেতরে হিংসায় মরছি। এই সময় ফোনটা বেজে উঠল। বাবা বিরক্তির মুখ করল। বাইরে যা তো। আমি তড়িঘড়ি ফোনটা ধরে বাইরে যেতেই ওপাশ থেকে কতগুলো বাছা বাছা গালাগাল ভেসে এলো। কিরে খুব রস তাই না? পটিয়েছ জানো কি? হ্যাঁ, ওই এমএমএস আছে বুঝেছ? সবাই জানে আসানসোলের পানুর কথা। গার্লফ্রেন্ড বানিয়েছে। ওই গার্লফ্রেন্ড তোমাকে একেবারে গিয়ে ছড়বে, বুঝতে পারছো? এতগুলো কথা বলে ফোনটা কেটে গেল। আমি বুঝতে পারলাম ছেলেটা আমাকে কুণালদা ভেবে কথাগুলো বলে গেল। মাথাটা ভোঁ ভোঁ করছিল। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিলাম। বাবা জিজ্ঞেস করলো, কিরে, কে ফোন করেছিল? বললাম সায়ন। খানিকক্ষণ পরে ট্রু কলারের কথা খেয়াল হলো। নাম্বার সার্চ করে যে নামটা পাওয়া গেল সেটা হলো পিনাকি চ্যাটার্জি। কিছুই বুঝলাম না এরপর কি করব। যাদের কোনো প্রেম নেই তাদের মনে হয় কলেজের কালচারাল কমিটিতে নিয়ে নেওয়া হয়। আমার মতো একটা প্রথম শ্রেণীর আতা কেলানিকে কেন যে এত বড় সম্মান দিল সেটা আমি মনে হয় সারা জীবনেও বুঝতে পারবো না। সায়ন অবশ্য সন্দেহ প্রকাশ করে বলে, সিলে বাঁশের কঠিন ব্যাপার স্যাপার পেরিয়ে কাউকে কলেজ ফেস্টে একদিন রবি ঠাকুর মারানোর মতো না পেয়ে আমাকে হাঁড়ি কাঠে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা হলো, আমি আপত্তি ইত্যাদি জানানোর অনেক আগেই আমাকে ইয়ারের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। কি না নৃত্যনাট্য নামাতেই হবে একখান। এলাকার বড় কে একজন আসবে ওই নীল সাদা পার্টির, তিনি নাকি আবার কলেজের কি একটা ইয়েতে রয়েছেন। প্রিন্সিপালকে বলে দিয়েছেন রবি ঠাকুরের নাকি একটা নৃত্যনাট্য চাই চাই। লোকটাকে আমি চিনি, এলাকার প্রমোটার ছিল, এককালে 2-4টে মার্ডারও নামিয়েছে। এখন হঠাৎ করে নেতা হয়ে ভাবছে রবি ঠাকুরের গান বাজালেই সংস্কৃতিবান হওয়া যায়। আমি বার খেয়ে মদন মিত্র হয়ে কিছুক্ষণের মধ্যেই আবিষ্কার করলাম হাতে আর 1 মাস সময়, এদিকে একটা বড় নৃত্যনাট্য নামাতে হবে। চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম বসে বসে। সায়ন এসে বলল, তোর কষ্টটা আমি বুঝতে পারছি ভাই। তাহলে কি করা যায় বলতো? সেটা তো ভাই জানি না, তুই দেখ তুই কি করবি। মানে তুই কিছু তো একটা আইডিয়া দে অ্যাটলিস্ট। আমার মাথায় কিছু আসছে না, তবে তোর কষ্টটা আমি বুঝতে পারছি ভাই। আরে বাবা, কষ্ট বুঝে তুই কি উদ্ধার করবি? একটা তো কিছু বল। হ্যাঁ দাঁড়া, আমার একটু কাজ আছে, ঘুরে এসে বলছি। সায়ন করুণ মুখ করে ভেগে গেল। আমি কি করব উদ্ধার করতে না পেরে মোবাইলে রবীন্দ্রনাথ ঠাকুর সার্চ দিলাম। আর তখনই আনন্দী এসে বসলো ক্যান্টিনে। আমি ওকে দেখে হাসলাম। একবার ভাবলাম সেই ফোনের ব্যাপারটা বলবো নাকি, কিন্তু চেপে গেলাম। কেমন একটা অস্বস্তি হয় ওসব নিয়ে চিন্তা করলে। আনন্দী ওর টেবিল ছেড়ে আমার টেবিলেই এগিয়ে এলো। আজকে তোর পার্টনারকে দেখলাম মনে হলো। হ্যাঁ, ও এসেছে তো আজকে। কুণালদা আজকেও আসেনি? আনন্দী বসলো। না, আজকেও আসেনি রে। এদিক ওদিক তাকিয়ে বলল, তা আজ তোর পার্টনার নেই কেন? কোথায় গেল সে? আর বলিস না, আমি এত বড় বাঁশ খেয়েছি, আর কি কেউ পাশে থাকে বল? আনন্দী অবাক হলো। বাঁশ খেয়েছিস কেন? ও, তুই তো এবার নৃত্যনাট্যের দায়িত্বে আছিস। এটা সত্যি বাঁশের কিন্তু। পাড়ার রবীন্দ্র নজরুল সন্ধ্যায় স্বেচ্ছাসেবকের ভূমিকায় প্যাটিস আর লাড্ডু নেওয়া ছাড়া এই জন্মে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই মাইরি। আমি যে কি করব। আনন্দী হাসলো। হাসলে মেয়েটাকে বেশ সুন্দর দেখায়, কিন্তু আমি কি একটু একটু প্রেমে পড়ছিলাম? নিজেকে সামলালাম।
এ এখন কুণালদার গার্লফ্রেন্ড। গুরুজনে বলে গেছেন পরপ্রেমিকার দিকে কভু চক্ষু তুলিয়া তাকাইবে না। কিন্তু গুরুজনের কথা কি সবসময় মনে রাখা সম্ভব? কোন মানুষ মনে রাখে? আনন্দী হাসি থামিয়ে বলল, জানিস, আমি কিন্তু এককালে নৃত্যনাট্য করেছি। নাচের ক্লাসের ম্যাম করিয়েছিলেন, চণ্ডালিকা। ডুবন্ত মানুষ সামনে খড়কুটো যা পায় সেটাই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আমিও সেই চেষ্টাই করলাম। বললাম, এই প্লিজ এবার তাহলে তুই এটা দায়িত্ব নিয়ে নামিয়ে দে, আর তুই চণ্ডালিকা হ। আনন্দী আঁতকে উঠল। হ্যাঁ, না না না, আমি এসবে নেই। খেপেছিস নাকি তুই? লোকে তারপরে হাসবে। আমি কিন্তু বুঝতে পারছিলাম ও না না বললেও ভেতরে ভেতরে বেশ খুশি হয়ে উঠছে। বিরাট কোহলির মতো অ্যাগ্রেসিভ হলাম। আমি কালচারাল জিএসকে বলে দিচ্ছি এবার চণ্ডালিকা হচ্ছে, আর আনন্দী টোটাল দায়িত্ব নিচ্ছে। দাঁড়া, আমি সিঙ্গাড়া আনছি, সিঙ্গাড়া খা। আনন্দী খানিকক্ষণ গৌঁজ হয়ে বসে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু খারাপ হলে আমাকে দোষ দিতে পারবি না, এটা কিন্তু বলে দিলাম। আরে কে দোষ দিচ্ছে? কেউ কি কিছু বোঝে নাকি? ব্যাকগ্রাউন্ডে রেকর্ড করা গান চলবে আর হাত পা নাড়াবি, ব্যাস টোটাল রবীন্দ্রিক অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যাবে। আর কি চাই? আনন্দী খিলখিল করে হেসে ফেলল। আর আমি সেই হাসি দেখে মুগ্ধ হতে লাগলাম, আর নিজেকে সামলানোর জন্য জোরে জোরে চিমটি কাটতে লাগলাম। ইস, ছি, আমি এসব কি করতে যাচ্ছি? খানিকক্ষণ পরে সায়ন এলো। আমার মেঘ কেটে গিয়ে আমি দিব্যি কোল্ড ড্রিঙ্ক আর সিঙ্গাড়া সাটাচ্ছি দেখে আমার প্লেটের থেকে একটা সিঙ্গাড়া তুলে তড়িঘড়ি কামড় দিয়ে বলল, ভাই কি ব্যাপার, এত খুশ? আমি হাসতে হাসতে বললাম যা যা হলো। সায়ন টোটালটা সিঙ্গাড়া টিঙ্গাড়া শুদ্ধ বিষম খেয়ে খানিকক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। তারপর বলল, পুরো কমপ্লিট। যে ব্যাপারটা ভেবেছিলাম ভীষণ ক্যাজুয়ালভাবে উতরে গেলেই আমি বেঁচে যাব, সেটা যে আনন্দী এত দুর্দান্তভাবে করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গোটাটা নিজেই দায়িত্ব নিয়ে কাস্টিং থেকে শুরু করে কিভাবে যেন ঠিক করে ফেলল। রিহার্সালও শুরু করে দিল। দিন পাঁচেকের মাথায় আমায় এসে বলল, দেখ, এই রেকর্ড করা গানে না নেচে সেই ফিলটা আসছে না। আমি ঠিক করেছি জানিস তো, আমাদের কলেজেরই 5-6 জনকে দিয়ে গানগুলো গাইয়ে নেব। আমি আঁতকে উঠলাম। গাওয়াবি মানে? গোটাটাই লাইভ হবে নাকি? হ্যাঁ, আচ্ছা তুই চিন্তা করিস না, সে ব্যবস্থাও আমি করে নিয়েছি। সেকেন্ড ইয়ারের 2টো দিদি আছে, রীতিমতো টিভিতে গান করে। ওদের বলাতে ওরা তো একদম রাজি হয়ে গেছে এক পায়। দইওয়ালা সহ বাকি ছেলেদের গান ওই রাতুলদাকে রাজি করিয়ে ফেলেছি। কোরাসের টিমও তৈরি। তোকে যেই কাজটা করতে হবে সেটা শোন। স্টেজ করার সময় এটা মাথায় রাখতে হবে যে লাইভ নৃত্যনাট্যে যেভাবে স্টেজ হয় সেইভাবে এবারে স্টেজ হবে। গোটা গানের ইউনিটটাই কিন্তু এবারে স্টেজেই থাকবে। আমি খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে বললাম, এই কিছুই বুঝলাম না আমি। আনন্দী আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে, সে ব্যবস্থাও আমি করে দিচ্ছি। কুণালদার বন্ধু অনিকেত দা আছে না, ওকে বললে হয়ে যাবে সবটা। আমার ধরে প্রাণ এলো। সত্যি বলতে কি, আমার মতো এইসব অনুষ্ঠানের ক্ষেত্রে অনভিজ্ঞ ছেলেকে এইসব দায়িত্ব দেওয়া রীতিমতো ক্রাইমের পর্যায়ে পড়ে। এরা যেসব টেকনিক্যাল টার্মগুলো ব্যবহার করছে সেসব রীতিমতো চাপের। প্রথম দিন আনন্দী যখন এই গোটা ইউনিটটাকে চণ্ডালিকার ব্রিফিংটা দিচ্ছিল, আমি রীতিমতো অবাক হয়ে দেখছিলাম। মেয়েটার মারাত্মক পড়াশোনা রয়েছে এসব ব্যাপারে। সায়ন অবশ্য আমাকে একেবারে বর্জন করেছে, পরিষ্কার বলে দিয়েছে, তোর এইসব কালচার ফালচার নিজের ইয়েতে ঢুকিয়ে রেখে দে, আমি এসবে নেই। আমি ওকে বেশি জোর করিনি। ভালুকের গল্পটা ছোটবেলায় সবাই পড়েছিল, আমিও ব্যতিক্রম নই। বন্ধুর কঠিন সময়ে যে বন্ধু পিটটান দেয় সে তো সেই কবেই জেনে গিয়েছিলাম। প্রথম প্রথম কষ্ট হলেও আজকাল দিব্যি রিহার্সালের সময়ে কলেজ আওয়ার্সের বাইরেও কলেজে থেকে যাই। সবাই রিহার্সাল করে আর আমি চুপচাপ বসে বসে ওদের রিহার্সাল দেখি। আনন্দী যে এত অসাধারণ নাচে সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। নাচ বোধহয় ওর রক্তে রয়েছে, যেমন এক্সপ্রেশন দেয় সেরকম নাচতে পারে। শুধু আমি না, গোটা ইউনিটটা মাঝে মাঝে ওকে দেখে যায় খালি। কুণালদা তো আমাকে একদিন জড়িয়ে টড়িয়ে ধরে থ্যাঙ্কস দিয়েই দিল। ও ভাই, সত্যি নিজের জিএফ এর ব্যাপারে যেটা জানতাম না, তুই তো সেটাকেও একেবারে দারুণভাবে আবিষ্কার করলি রে। হ্যাঁ, না সত্যি তোর মধ্যে সত্যি সুপ্ত প্রতিভা আছে, বুঝলি।
যেমন হেল্প লাগবে স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে আমাকে একবার বলবি, শুধু সব পেয়ে যাবি, ঠিক আছে? আমি মনে মনে বলি, তাও কপাল ভালো, ভালো জিনিসটাই জানতে পেরেছো। বাকিটা জানতে পারলে যে কি করতে সেটা ভগাদাই জানেন। সব কিছু সুন্দর মাখনের মতোই হয়ে যাচ্ছিল, আর এর মধ্যেই সেই ঘটনাটা ঘটে গেল। দিনটা ছিল শনিবার। বিকেল 5টা নাগাদ রিহার্সাল শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হলো। কলেজ থেকে বেরোতে আমাদের সবারই দেরি হয়ে গেল। দুর্ভাগ্যবশত সবার কাছে ছাতা থাকলেও আনন্দীর আর আমার কাছে ছিল না। সবাই চলে গেল, আর দুরু দুরু বুকে আমি লক্ষ্য করলাম আমার সাথে আনন্দীও দাঁড়িয়ে আছে কলেজের বাইরের টিনের শেডটার তলায়। আর কেউ নেই, একটা ভ্যানও নেই। কলেজ টাইমের বাইরে যেহেতু রিহার্সাল হচ্ছিল, সে খবর তো ওরা আর কেউ রাখে না। প্রায় 1 কিলোমিটার হেঁটে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। এদিকে ভালোই বৃষ্টি চলছে। আমাদের কলেজটা কলকাতা শহরের দক্ষিণের দিকে, একটু শহরতলি ঘেঁষা। শহরের বাইরের দিকে বলে কমিউনিকেশনটা একটু গোলমেলে। সবার মাঝখানে থাকলে যেরকম স্বাভাবিকভাবে কথা হয়, এখন তো সেরকম সময় না। আমি একটু ইতস্ততই বোধ করছিলাম ওর সাথে কথা বলতে। দেখা গেল ওই বেশি স্মার্ট আমার থেকে। বলল, তুইও আটকে গেলি, আমিও আটকে গেলাম। এবার সন্ধে নামার আগে যে আমাকে বাড়ি ফিরতে হবে, তার কি হবে বলতো? আমি বললাম, হ্যাঁ কিছুই করার নেই। আচ্ছা একটা কাজ করা যাক, বৃষ্টিটা আরেকটু ধরলে হাঁটা লাগাই। ভিজলে ভিজবো, আর কি করা যাবে। দেখ, আমার মনে হয় না এর থেকে আর কমবে বলে। হাঁটা লাগাই। আমি দেখলাম একবার, স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে সবই। আর আকাশের যে অবস্থা, এর থেকে কোনোভাবেই কমতে পারবে না, বরং বাড়তে পারে। আর আমার যা ঠান্ডা লাগার ধাঁচ, নির্ঘাত 3 দিন ভাইরাল ফিভার হয়ে ঘরে শুয়ে থাকতে হবে। তাই আমতা আমতা করলাম, না মানে আর 10 মিনিট দেখে গেলে হতো না? এতে বেরোলে আমার নির্ঘাত জ্বর আসবে। সে কি রে, বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসে? তোর অবস্থা তো তাহলে খুব খারাপ রে। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখা যাক। আমি কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকলাম। আর এই সময়ই একটা কালো গাড়ি হর্ন বাজাতে বাজাতে আমাদের টিনের শেডটার কাছে এসে দাঁড়িয়ে গেল। আর গাড়ি থেকে নামলো একটা লোক, আমাদের থেকে কয়েক বছর বড় হবে। আনন্দী লোকটাকে দেখেই ছিটকে আমার কাছে চলে এলো। ওর মুখ পাংশুবর্ণ হয়ে যাচ্ছিল। লোকটার চোখগুলো কেমন অস্বাভাবিক। ড্রিঙ্ক করেছে নাকি? আমার দিকে তাকিয়ে বলল, কিরে ছেলে, তোকে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই ওকে এখনো ছাড়িস নি? হ্যাঁ, আরে ধর তুমি রেখে দেবো রে। হঠাৎ বুঝতে পারলাম আনন্দী আমার হাতটা শক্ত করে ধরেছে নিজের অজান্তেই। আর এটাও বুঝলাম এই সেই পিনাকি মালটা যে সেদিন রাত্রে আমাকে ফোন করেছিল। আমি বললাম, আপনি কি আমাকে ফলো করছেন? দেখুন, আমার যা ইচ্ছে আমি করতে পারি, তার জন্য আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব না। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পিনাকি আমার মুখে ঘুষি চালালো। আরে কি হচ্ছে এটা? ঘুষিটা দাঁতে লাগায় একটা কষা স্বাদ লাগলো জিভে। বুঝলাম রক্ত বেরোচ্ছে। আমি কেমন অবশের মতো বসে পড়লাম। আনন্দী চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও! সেটা শুনে ভয় পেয়েই হয়তো ছেলেটা গাড়িতে উঠে চম্পট দিল। আনন্দী একটু দূরে গিয়ে রাস্তাতেই বৃষ্টির মধ্যে বসে পড়ল। লজ্জায়, অপমানে না বৃষ্টির ঠান্ডায় জানি না কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। কয়েক মিনিট পরে গিয়ে এসে আমাকে ক্লান্ত গলায় বলল, তুই সব জানিস তাই না? আমি চুপচাপ মাথা নাড়লাম। বৃষ্টিটা তখনও কমেনি, বরং বেড়েছে। আমার কিংবা আনন্দীর কারোরই সেসব আর মাথায় ছিল না। মুখ ফেটে রক্ত পড়ছে, মাড়িতে মেরেছে, দাঁতেও বেশ খানিকটা কনকনে ব্যথা করছে। আনন্দী আমার দিকে একবারও না তাকিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে পারলে মাটিতে মিশে যায়। লজ্জায়, অপমানে কেমন একটা হয়ে গেছে। আমি কোনো কথা না বলে চুপচাপ একটা ঘোরের মধ্যে হাঁটছিলাম। রাস্তায় কেউ নেই, দূর থেকে বাস চলার শব্দ ভেসে আসছে খালি। আনন্দী একসময় নীরবতা ভঙ্গ করে বলল, আমার জন্য তোকে মার খেতে হলো। আমাকে আমাকে পারলে ক্ষমা করে দিস তুই। দেখ, আমার আর কি হয়েছে, কিন্তু এই ছেলেটা যেভাবে তোর পেছনে লেগেছে,
তাতে তো তোর আরো বড় কোনো ক্ষতি হতে পারে। এবং ছেলেটা আমার মাস্তুতো দাদা। সে কি? যেদিন থেকে কলকাতায় এসেছি আমাকে ভিডিওটা নিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছে। ওর সাথে নাকি শুতে হবে আমাকে। কেঁদে ফেলল আনন্দী। আমি একটু অস্বস্তির সাথে চারিদিকে তাকিয়ে নিশ্চিন্ত হলাম। কেউ নেই কোথাও। যাক, নইলে একটা অকওয়ার্ড সিচুয়েশন হতো। লোকে ভাবতো আমার জন্য কাঁদছে হয়তো। আমি বললাম, আমার ফোন থেকে ওকেই ফোন করেছিলি? হ্যাঁ, তোর নাম্বার থেকে করে বলেছিলাম আমার বয়ফ্রেন্ডের নাম্বার এটা, আর ডিস্টার্ব করলে তোমার কপালে দুঃখ আছে। আর সে রাতে আমাকে ফোন করেও হুমকি দিয়েছিল। কুণালদা সেদিনকে কলেজে এলে ওর ফোন থেকেই করতাম। আই এম সরি রে। আরে এটা নিয়ে তুই চাপ নিস না প্লিজ। কিন্তু আমার এটা তো ভাবতেই খারাপ লাগছে যে নিজের মাস্তুতো দাদা এটা কি করে করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। আমি কিছুদিন একজন সাইকিয়াট্রিস্টের কাছে সেশন করেছিলাম। সেখানেই জানতে পেরেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির লোকেরাই এইসব জিনিসগুলো করে থাকে। এদেশের রেপ কেসগুলোর অধিকাংশ নিজেদের বাড়ির কাছের মানুষের জন্যই হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকম পুলিশের ডায়েরিও হয় না। আমি অনেকবার চেষ্টা করেছি সুইসাইড করতে, পারিনি রে। একটা সময় মনে হতো চারিদিকে সবাই আমাকে দেখে হাসছে, আমাকে নিয়ে কথা বলছে। সবাই যেন আমার ভেতরটা দেখে ফেলছে, সেটাকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করার জন্য এগিয়ে আসছে। দিনের পর দিন একই দুঃস্বপ্ন দেখেছি আমি। আমার যেটুকু গোপনীয়তা গোটা পৃথিবীকে সেটা দেখিয়ে দিয়েছে পিঙ্কুদা। এখনো দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাচ্ছে। ওর সাথে না শুলে নাকি গোটা পৃথিবীতে আবার ছড়িয়ে দেবে আমার ক্লিপটা। ওর বউ আছে, বাচ্চা আছে, ভদ্র সামাজিক পরিচিতি আছে, কিন্তু তবুও বেপরোয়া হয়ে উঠছে যতদিন যাচ্ছে। কুণালদা তো কিছু জানে না রে। ও যেদিন জানতে পারবে ও তো আমাকে ঘেন্না করতে শুরু করবে। আমি তো অস্পৃশ্য হয়ে যাব। আমি না জানি না কি করব, জানিস তো, একদম জানি না কি করব। আনন্দে ফুঁপিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না ওকে কি করে সান্ত্বনা দেব। কি থেকে কি হয়েছিল পিনাকির সাথে পুরো ব্যাপারটাই ধীরে ধীরে আমাকে বলল। আমি শুনে স্তব্ধ হয়ে রইলাম। কি ভয়াবহ একটা মেয়ের জীবন। বাড়ির বাইরে তাদের যত না ভয়, বাড়ির ভেতরেও সেই ভয় কোনো অংশেই কম নয়। আমাকে আনন্দী বলল, আমি মনে হয় চণ্ডালিকা করতে পারবো না রে। সবাই যখন আমার পাস্ট জেনে যাবে সবাই আমাকে ঘেন্না করবে। আচ্ছা, তুই আমাকে ঘেন্না করছিস না? সত্যি করে বল। সন্ধে নামছে বৃষ্টির মধ্যে। আমি আনন্দীর দিকে ফিরে শান্ত স্বরে বললাম, শোন আনন্দী, তুই যেদিন থেকে কলেজে ভর্তি হয়েছিস সেদিন থেকেই আমি জানি তোর পাস্ট। আমার সেদিন যদি ঘেন্না না থাকে আজকেও থাকবে না, বরং তোর প্রতি আমার সম্মানটা দিনে দিনে বেড়েছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে একটা মেয়ে কিভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করে, হাসতে পারে, সবার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে, সেটা বোধহয় তোর সাথে পরিচয় না হলে আমি কোনোদিনই জানতে পারতাম না। তুই কোনোদিন ভুলেও ভাববি না যে আমি তোকে এতটুকুও ঘেন্না করি। তুই যখন কাল চণ্ডালিকা বোঝাচ্ছিলি সবাইকে, আমিও শুনছিলাম। আনন্দ যখন বলছেন যে মানব আমি, সেই মানব তুমি কন্যা, সেই জায়গাটা মনে আছে? আমরা সবাই তো বন্ধু। এখানে অস্পৃশ্যের কি আছে বলতো? কবে না কবে কে কি করেছে তার জন্য তুই নিজের জীবন কেন নষ্ট করবি? এতদিন তুই একা লড়েছিস ওই জানোয়ারটার বিরুদ্ধে। জানবি আজ থেকে আমিও আছি তোর সাথে এই লড়াইতে। আজকে বাড়ি যা, আমরা ভেবে ঠিক করব কালকে কিভাবে এই পিনাকির ব্যবস্থা নেওয়া যায়। তুই একদম চিন্তা করবি না, দরকার হলে ওর বউয়ের সাথে দেখা করে সব ব্যাপারটা খুলে বলবো আমি। আনন্দী কিছু বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। ওইটুকু রাস্তা পেরোতে অনেকক্ষণ কেটে গেল। ওকে বাসে তুলে দেওয়ার সময় শুধু অস্ফুটে বলল, থ্যাঙ্কস রে। আমি হাসলাম। তারপর ঠিক করতে লাগলাম বাড়ি ফিরেই মুখ কেটে যাবার কি অজুহাত দেওয়া যায়। পরের দিন রবিবার। একটু দেরি করেই ঘুম ভাঙল। আগের দিন বাড়িতে গিয়েই ফার্স্ট এড করা হয়েছিল। বাবা মাকে বলে দিয়েছি রাস্তায় পড়ে গিয়ে এই হাল।
ভালো ভালো কথা শোনালো বাবা। পাওয়ার ছাড়াও যে কিছু কিছু কাণ্ডজ্ঞানহীন পাবলিকের চশমা পরার দরকার সেই নিয়ে 30 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত জ্ঞান শুনতে হলো। সকালে দাঁত মাজার সময় দেখলাম একটু একটু রক্ত বেরোচ্ছে থুতুর সাথে। বুঝলাম ডেন্টিস্টকে একবার দেখাতেই হবে। বাড়িতেও একটু একটু রক্ত লেগে আছে। বেশ খানিকক্ষণ আয়নায় নিজেকে দেখে দাঁত কিড়মিড় করতে করতে বললাম, ব্যাটা পিনাকি, এবার তোমার মা আমি, দাঁড়াও। তুমি এটুকু রক্ত বের করলে তো তোমার কি হাল করি দেখো। ওপরওয়ালা বলে কেউ আছেন নাকি জানি না, কিন্তু তিনি বোধহয় আমার এই কষ্ট মেনে নিতে পারেননি। নইলে ব্রেকফাস্ট টেবিলে বাবার সাথে রোজই আমার খবরের কাগজ নিয়ে মারপিট লাগে। আজও লাগলো। কোনো মতে খবরের কাগজটা বাগিয়ে কাগজের প্রথম পাতার কোণার দিকে চোখ রাখতেই দেখলাম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত মদ্যপ যুবক। গতকাল রাতে বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হলেন এক মদ্যপ যুবক। পিনাকি চ্যাটার্জি নামের ওই মদ্যপ যুবকের কালো রঙের i10 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে ওই যুবকেরই মৃত্যু হয়। বেশ খানিকক্ষণ বাইপাসের যান চলাচল ব্যাহত হয়। বিস্তারিত খবর ভেতরের পাতায়। আমি খবরটা 3-4 বার পড়ে বিকট একটা চিৎকার দিলাম, ইয়েস! বাবা খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, কি রে, ডাক্তার ডাকবো না রাঁচির টিকিট কাটবো? মাথাটা গেছে নাকি তোর? আমি লাফাতে লাফাতে নিজের ঘরের দিকে দৌড়লাম। আনন্দীকে খবরটা দেওয়ার পরে ও শান্ত গলায় বলল, জানি যে বাসটায় মেরেছিল সেটাই আমি ছিলাম। আমি ভাবলাম এও সম্ভব, এটাও হয়। আমার মাথা একেবারেই কাজ করছিল না। অদ্ভুত একটা আনন্দ হচ্ছিল। কারো কোনো মৃত্যুর খবরে যে এরকম একটা আনন্দ হতে পারে তা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। হয়তো এটা ঠিক না, হয়তো আমার এটা ভাবা উচিত না, কিন্তু আজ যেন মন মানছে না। মনে হচ্ছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন, আর এটাও তাই করেছেন। আনন্দী বলল, আমি ঠিক করেছি কুণালদাকে সব বলে দেব, তারপর ও যা সিদ্ধান্ত নেবে নিক। আমি জানি যে মানসিক দৃঢ়তা ওর আছে, এরপরেও ও ঠিকই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর কুণালদা যদি ওকে ছেড়ে দেয় তাহলে আমি একটা লটারির টিকিট কাটব। জয় গুরু। দেখিস মা, হ্যাঁ দেখিস আমাকে। আজ কাহনে শুনলেন অভিক অর্জুন দত্তের কাহিনী চণ্ডালিকা। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক ও হাইপ দিয়ে এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। গল্প পাঠে ছিল অর্ণব, সায়ন, তমজিৎ, আনন্দী, অলিভিয়া, কুণালদা, কোরক, পিনাকি, অর্ঘ্যমাল্য, কথকের বাবা সমীর, আনন্দীর মা বর্ণালী, সম্পাদনা অলিভিয়া, আবহ ও সমগ্র পরিচালনা RJ অর্ণব। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু শনিবার রাত 9:30টায় আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।